থ্যাংক ইউ। আজকে আমার সাথে অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা ওয়ার্ল্ড রিকগনাইজ, আমরা টালি এখানে যারা শেখার জন্য ইন্টারেস্ট ফিল করেছি অলরেডি। আমাকে অনেকে বলেছিল আর আমি অনেক দিন সময় করতে পারি না। আজকে আপনাদের অনেক ইন্টারেস্টের বরকত যেটা বলে আর কি আমাকে বাধ্য করেছে। তো চলুন আমরা সরাসরি ফার্স্ট অ্যাকাউন্টিংয়ের বেসিক নলেজটা একটু শেয়ার করি সবার সাথে। আমরা শুরুতে একটা ট্রানজ্যাকশান এরকমভাবে, এটা হইতে পারে ব্যক্তিগত বা ইনস্টিটিউট সব পর্যায়ে, তো এরকমভাবে আমরা রেকর্ড রাখি সাধারণত। আর আমরা এখানে শরীফ ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউটের নামে আমরা কিছু ট্রানজ্যাকশান এখানে লিপিবদ্ধ করেছি। ফার্স্ট এরকম সিরিয়াল নাম্বার দিয়েছি, তারপরে ডেট, যেই ডেটে আমরা ট্রানজ্যাকশানগুলো আমাদের ঘটেছিল, তারপরে ডিটেলস অফ ট্রানজ্যাকশান কোন কোন পারপাসে, পাশে অ্যামাউন্ট, এভাবে আপনাদেরকে এখানে দেওয়া আছে। তো ফার্স্ট আমরা ট্রানজ্যাকশানগুলো এরকমভাবে একটু আলোচনা করতেছি এই জন্য, একটু ক্লিয়ার হওয়ার জন্য। যেমন একটি প্রতিষ্ঠানের শুরুতেই কিছু ক্যাপিটালের প্রয়োজন হয়, ক্যাশ টাকা ক্যাপিটাল ইনভেস্টেড করে একটা ট্রানজ্যাকশান 1 এপ্রিল 2017। তারপরে ফার্নিচার পারচেস করেছি, তারপরে স্টেশনারি পারচেস করেছি, তারপরে কাস্টমার থেকে টাকা রিসিভ করেছি, পেড স্যালারি পেমেন্ট দেওয়া হয়েছে, পারচেস ল্যাপটপ অন ক্রেডিট, অর্থাৎ ধারে, সেলস ইনকার্ড অন ক্রেডিট, অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্টটা সেলস করেছি যেটা বাকিতে। তো এইভাবে আমাদের টোটাল 7টা ট্রানজ্যাকশন ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2017, এইভাবে ট্রানজ্যাকশনগুলো আমরা লিপিবদ্ধ করেছি। তারপরে আমাদের সেকেন্ড যেটা, ফার্স্ট যে কাজটা, মানে বুকস অফ অ্যাকাউন্ট, মানে যেটা আমরা রেকর্ড করবো, বুকস অফ অরিজিনাল এন্ট্রি ভিতরে এরকমভাবে আমরা জার্নালের ভিতরে এরকম আমরা রেকর্ডিং সিস্টেমটা এখানে নিয়ে আসছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। তো বুকস অফ অরিজিনাল এন্ট্রির অনেকগুলো বই আছে, হ্যাঁ, ক্যাশ বুক, তারপরে পারচেস ডে বুক, সেলস ডে বুক। তো আমরা আজকে জিনিসটা সহজভাবে বোঝানোর জন্য সবগুলো জার্নালে আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো জার্নালে লিপিবদ্ধ করার জন্য অ্যাকাউন্টসের যে ফর্মুলা, ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে করতে হয়। আর আমি একটা ছন্দ সবার জন্য সহজভাবে বোঝানোর জন্য এবং বলি আর কি, যে আসলো কি আর গেল কি, পাইলাম কি আর দিলাম কি। আসলে ডেবিট, গেলে ক্রেডিট, পাইলে ডেবিট, এরকম দিলে ক্রেডিট। আর এমনি অ্যাকাউন্টসের ভাষায় অ্যাসেট বা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, লাইবিলিটি বৃদ্ধি পেলে ক্রেডিট, এরকমভাবে ওই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র আছে, সেগুলো শিখেও আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তো আমরা ফার্স্ট ট্রানজ্যাকশনগুলো থেকে এরকমভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে জার্নালে আমরা লিপিবদ্ধ করেছি। ফার্স্ট ডেট থাকে জার্নালে, যে ফরম্যাট, আরও উন্নত স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি। এখানে ফার্স্ট ট্রানজ্যাকশন ছিল ক্যাপিটাল ইনভেস্টেড, হ্যাঁ। তো এটার জন্য আমার আসছে ক্যাশ টাকা, বিজনেসে আসছে, ক্যাশ ডেবিট হয়েছে, আসলো কি আর গেল কি, আসলে ডেবিট, ক্যাশ টাকা বিজনেসে আসছে। তো ব্যবসাটাকে সামনে নিয়ে আমাদের থিঙ্কিংটা কাজে লাগাইতে হবে। আমি এবং বিজনেস দুটাকে আলাদা পৃথক সত্তা কাউন্ট করতে হবে আর কি, অ্যাকাউন্টসের যে থিম। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ফার্স্ট ট্রানজ্যাকশন, এরকম আমরা জার্নাল লিপিবদ্ধ করেছি, ব্র্যাকেটে ন্যারেশনটা মেনশন করে দিয়েছি। ডেবিট অ্যামাউন্টের করে ডেবিট টাকা, ক্রেডিট অ্যামাউন্টের করে ক্রেডিট টাকা। এইরকমভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে আমরা এখানে জার্নাল ফার্স্ট করেছি। টোটাল আমাদের যে কয়েকটা ট্রানজ্যাকশন ছিল, ফার্স্ট আমাদের বুকস অফ অ্যাকাউন্টসের যে আমরা জার্নালের মাধ্যমে এরকমভাবে এখানে লিপিবদ্ধ করে দেখিয়েছি কীভাবে ডেবিট ক্রেডিট করে এটা অ্যাপ্লাই করে। আচ্ছা, তো জার্নালে লিপিবদ্ধ করার পরে এই ট্রানজ্যাকশনগুলোকে আবার ডিটেলস অ্যানালাইসিস করার জন্য লেজার যেটা মেনটেন করা হয় আর কি। এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে, এখানে কারো কাছ থেকে আমরা টাকা পেয়েছি, কারো কাছ থেকে পাবো, কাউকে দিয়েছি, বা কাউকে আমার কাছ থেকে অনেকে টাকা পাবে। তো কারো কাছ থেকে টাকা পাবো, এটা হলে অ্যাকাউন্ট রিসিভেবল, কাস্টমার আমরা বলি আর কি, অর্থাৎ ধারে আমি ট্রানজ্যাকশন তাকে সার্ভিস দিয়েছি আর কি, ইন ফিউচারে টাকাটা দিয়ে দিবে, এটা হইতে পারে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর। আবার অনেকের কাছ থেকে আমরা ধারা সার্ভিস নিয়েছি, যাদেরকে বলা হয় অ্যাকাউন্টস পেয়েবল আর কি। তো এখানে সব ট্রানজ্যাকশন এখানে এরকমভাবে দেখা যায় লেখা হয়েছে, তারপরে জার্নালে সবগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়েছে। কিন্তু মোট কত টাকা পাবো, কার কাছ থেকে কত টাকা দেবো, এটা আমরা যখন লেজার করবো, ট্রানজ্যাকশন অ্যানালাইসিস যেটাকে বলে, ইন্ডিভিজুয়াল লেজারের ভিতরে আমরা জানতে পারবো আমার টোটাল ক্যাশ অ্যাকাউন্টসে কত নিট ক্যাশ ব্যালেন্স আছে বা শর্ট আছে এটা। তো লেজার ওই জার্নাল থেকে এরকমভাবে লেজার করা হয়, অর্থাৎ যেমন ফার্স্ট জার্নালটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ছিল। তো আমরা লেজার করার সময় যে ক্যাশ অ্যাকাউন্ট নামে এরকমভাবে লেজারের একটা ফরম্যাট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এরকম আমরা একটা ফরম্যাট। তো প্রত্যেকটা অ্যাকাউন্টসের আলাদা আলাদা নাম, ইন্ডিভিজুয়াল লেজার এরকম ক্রিয়েট করা হয়। তারপরে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড এরকম দুইটা সাইড থাকে। তো
তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট পাশে 30,000 টাকা বসবে। আর জার্নাল করার সময় দেখেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, অল্টারনেটিভ যে অ্যাকাউন্ট নেমটা ছিল আমরা এখানে নামের পাশে ওই অ্যাকাউন্টসটা লেখা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর ডেবিট সাইডে যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ছিল, এই জন্য ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে এরকমভাবে টাকাটা বসানো হয়, লেজারে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। এইভাবে নির্ণয় করে আমরা লেজারগুলো এখানে প্রত্যেকটার এই জার্নাল থেকে এরকমভাবে লেজারগুলো এখানে সাজিয়েছি। আমাদের পারপাস যেহেতু টালি সফটওয়্যার কীভাবে ইমপ্লিমেন্টেশন করবো সেইটা, এই জন্য লেজার নিয়ে আর ডিটেলস আমরা আলোচনা করব না। জাস্ট আমরা জার্নাল থেকে লেজার এরকম একটা উদাহরণ দিয়েছি, বাকি লেজারগুলো এইভাবে করা হয়েছে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে। অর্থাৎ ডেবিট ক্রেডিট বুঝলেই আপনি জার্নাল করতে পারবেন, লেজার এরকমভাবে করতে পারবেন। আর লেজারগুলো তারপর এরকমভাবে ব্যালেন্স এরকমভাবে টোটাল করার পরে দেখুন একটু একটা লেজার ক্লিয়ার করতেছি, তারপর অনেকে বিগিনার থাকতে পারে। এরকম 1 তারিখে একটা এরকমভাবে ট্রানজাকশন হয়েছিল, ক্যাশের সাথে রিলেটেড ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এই জন্য ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট পাশে ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখা হয়েছে আর ডেবিট পাশের অ্যামাউন্টে 30,000 টাকা। এরকমভাবে ক্যাশ রিলেটেড আরও যত ট্রানজাকশন হয়েছে, যেমন 5 তারিখে পারচেস ফার্নিচার ক্যাশে 5,000 টাকা, এটাও ক্যাশের লেজার আসবে যেহেতু ক্যাশ টাকা বের হয়ে গেছে। এই জন্য যখন আমি 5 তারিখে ফার্নিচার পারচেস করেছিলাম 5,000 টাকা, আমার ক্যাশ টাকা চলে গিয়েছিল। তো ওইখানে আমরা জার্নালটা কী করেছি, ফার্নিচার ডেবিট করেছি, ক্যাশ ক্রেডিট করেছি। কেন? ফার্নিচার আসছিল আর ক্যাশ টাকা চলে গিয়েছিল, এই জন্য ক্যাশ ক্রেডিট ফার্নিচার ডেবিট। আর ক্যাশ যেহেতু চলে গিয়েছে, ক্যাশ ক্রেডিট করা হয়েছে, এই জন্য ক্যাশ অ্যাকাউন্টের লেজারে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট পাশে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট পাশে অ্যামাউন্টটা বসে। এরকমভাবে তো ক্যাশের আরও ট্রানজাকশন যদি থাকে এরকম ক্যাশে করে আসবে। আমরা এখানে এরকমভাবে পারচেস স্টেশনারি 7 তারিখে সেম একটা ঘটনা, ওইটাও এরকমভাবে আমরা জার্নাল করেছি। দেখুন এই স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, অর্থাৎ স্টেশনারি আমার আসছে আর ক্যাশ টাকা বের হয়ে গেছে, এই জন্য জার্নাল এখানে বের করা হয়েছে। তারপরে জার্নাল থেকে লেজারে এরকমভাবে নিয়ে আসা হয়েছে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে স্টেশনারি 500 টাকা। আর তারপরে আরেকটা ক্যাশের একটা ট্রানজ্যাকশন ছিল যেটা 15 তারিখে রিসিভ ফ্রম কাস্টমার, মানে কাস্টমার থেকে আমি ক্যাশ টাকা রিসিভ করেছি, আমার ক্যাশ টাকা আসলো, ক্যাশ ডেবিট হবে। আর কাস্টমার অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যেটাকে বলা হয় ওইটাই ক্রেডিট হবে। আমরা সেভাবে জার্নালটা করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর কয় তারিখে ছিল এটা? 15 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে হয়তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। একটু আমার এখানে মিস্টেক আছে, একটু কারেকশন করে দিয়েছি সংক্ষেপে আর বলে আর কি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, কারেকশন করে দিলাম। তো 15 তারিখে এটা এরকম ক্যাশ অ্যাকাউন্টে 40,000 টাকা আসলো, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট পাশে অ্যাকাউন্ট রিসিভেবল, এইভাবে এখানে লেজারে নিয়ে আসা হয়েছে। তারপরে দেখুন ক্যাশের আর কি ফাংশন আছে, পেইড স্যালারি। 26 তারিখে ক্যাশ টাকার মাধ্যমে স্যালারি পেইড করা হয়েছে একজন, অর্থাৎ স্যালারিটা পারপাসে ক্যাশ টাকা বের হয়ে গেল, ক্যাশ ক্রেডিট, আর স্যালারি ডেবিট, যে পাইলো তার স্যালারি ডেবিট। তো এখানে জার্নালটা সেভাবে করা হয়েছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর এই জার্নাল থেকে আবার লেজার করা হয়েছে, ক্যাশের পাশে দেখুন স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে, ক্যাশ টাকা যেহেতু ক্রেডিট বের হয়ে গেছে ক্রেডিট পাশে গেল। তো এইভাবে ব্যালেন্সগুলো বসানোর পরে ফিগারগুলো জার্নাল থেকে, তো আমরা যেই পাশে যোগফলটা বড়, এখানে ডেবিট পাশে 30,000 আর 40 টোটাল 70,000 টাকা, এই জন্য আগে এরকম টোটালটা করা হয়, যেই পাশে টোটাল বেশি। তারপর যে এই পাশে যতটুকু গ্যাপ থাকে সেটা আমরা ব্যালেন্স সিডি নামে এরকমভাবে এখানে মেনশন করি। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টের সামারি এটা দাঁড়াচ্ছে আমার টোটাল 30,000 টাকা ক্যাপিটালে ইনভেস্ট করে বিজনেসের টাকা আসছিল, আর একজন কাস্টমার থেকে আমরা রিসিভ করেছিলাম 40,000 টাকা, 70,000 টাকা টোটাল আমরা পাইছি ডেবিট পাশে। আর এখানে ফার্নিচার পারপাসে 5,000, স্টেশনারি পারপাসে 500, স্যালারি অ্যাকাউন্টে 25,000, এইভাবে টোটাল আমাদের এই ক্যাশ পারপাসে খরচ হয়ে যাচ্ছে 30,500 টাকা। 70,000 টাকা পাই আর 30,500 টাকা খরচ করছি আমরা। তো বাকি রিমেনিং যে অ্যামাউন্টটা ক্যাশে আমার এটা রয়ে গেছে ব্যালেন্সিং ফিগার, যেটা আর কি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 39,500। অর্থাৎ এই টোটাল থেকে যেটা খরচ হলো সেটা বাদ দেওয়ার পরে আমরা ক্লোজিং ব্যালেন্স সিডি মানে ক্লোজিং ডেটে যে ব্যালেন্সটা, ক্লোজিং ডেট যে ব্যালেন্সটা, সেটা আমরা এরকমভাবে এই টোটাল থেকে আমার এইগুলো বাদ দেওয়ার পরে তারপরে এইভাবে ব্যালেন্সিং করা হয় আর কি লেজারগুলো। নিট ফিগার এট দ্য এন্ড অফ দ্য মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, এই যে ব্যালেন্স করা হয় ক্লোজিং ডেট যেভাবে সেট হয়। হ্যাঁ, ক্লোজিং ডেট, যেভাবে সেট করা হয়। অর্থাৎ নিট ক্যাশ ব্যালেন্স এখন আমার আছে 39,500 টাকা। আমি 70,000 ক্যাশে আমার রিসিভ হয়েছিল, আর এখানে 30,500 টাকা আমার খরচ হয়েছে, আর বাকি আছে 39,500 টাকা।
তো এইভাবে প্রত্যেকটা লেজার এরকমভাবে করা হয় ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করে জার্নাল থেকে। আমি বাকি লেজারগুলো আর ডিটেলস আলোচনা করবো না। আর এইভাবে লেজারগুলো যখন কমপ্লিট হয় তখন আমরা ট্রায়াল ব্যালেন্স করি আর কি, অর্থাৎ লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করা হয়। তো লেজার বুকে ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স, আমাদের ক্লোজিং ব্যালেন্স যেটা সেটাই আমরা ট্রায়াল ব্যালেন্সে সাজাবো 39,500 টাকা। এখানে ট্রায়াল ব্যালেন্সে আমাদের টোটাল এই যে 9টা লেজার ছিল, আমি একটা নাম্বারিং করেছি অলরেডি, 1 নম্বর ক্যাশ অ্যাকাউন্ট, 2 নম্বর ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নম্বর, এবং আমাদের টোটাল 9টা লেজার অ্যাকাউন্ট হয়েছে অলরেডি। এই জন্য ট্রায়াল ব্যালেন্সের নির্দিষ্ট একটা ফর্মেট এখানে দেওয়া আছে, সিরিয়াল নাম্বার পার্টিগুলো, অর্থাৎ অ্যাকাউন্টস নামগুলো হবে লেজার অ্যাকাউন্ট নামগুলো, অ্যামাউন্ট ডেবিট, অ্যামাউন্ট ক্রেডিট। তো আমার ক্যাশ অ্যাকাউন্টে 39,500 টাকা। এই ব্যালেন্সটা কোথায় পাইলাম? লেজারে যে ক্লোজিং ব্যালেন্স ছিল আমার এখানে, যেটা আমরা লেজার কমপ্লিট করার পরে যে ক্লোজিং ব্যালেন্সটা দাঁড় করা, এটাই ট্রায়াল ব্যালেন্সে আসে, ক্লোজিং ফিগারটা। তো এইভাবে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স ছিল এটা। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স কত ছিল এরকমভাবে আমরা লেজারে দেখি। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্লোজিং ব্যালেন্স 30,000 টাকা, অর্থাৎ এখানেও এরকমভাবে ক্রেডিট পাশে 30,000 ছিল, এই পাশে ছিল না, তার মানে ডিফারেন্স এখানে 30,000 টাকা। এইভাবে ব্যালেন্সিং করার পরে তারপর এরকম ট্রায়াল ব্যালেন্সে ওই লেজার থেকে ব্যালেন্সগুলো আনার পরে তারপর ট্রায়াল ব্যালেন্সে ডেবিট এবং ক্রেডিট দুটো পাশ মিলে যাবে। তখন আমি বুঝতে পারবো যে না, আমার বুকস অফ রেকর্ডিং অর্থাৎ জার্নাল ঠিক আছে, লেজার ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স যখন মিলে যাবে আমার রেকর্ডিং সিস্টেম ঠিক আছে, এটা আমরা বুঝতে পারবো। তো এইভাবে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত করা হয়। আর এগুলো কিন্তু সব ম্যানুয়াল করা হচ্ছে, টালি সফটওয়্যার কিন্তু আমরা এত কিছু করতে হবে না, শুধু জার্নাল করলেই হবে। তো আমরা কিছুক্ষণ পরে চলে যাব, তারপর আরেকটু ফাইনাল স্টেপ যেটা ট্রায়াল ব্যালেন্স থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা হয়। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এরকমভাবে কোন কোন জিনিসগুলো আসে, কোন কোন জিনিসগুলো আসে না, এই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা হয়, এটা যারা অ্যাকাউন্টসের লোক ওনারা তো সহজেই আশা করি এই জিনিসটা বুঝেন, আর না বুঝলেও আর একটু বুঝে নেবেন, না হলে তো সফটওয়্যারে এন্ট্রি দেওয়াটাই ঠিক হবে না। তো এখানে ট্রায়াল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সাধারণত এরকমভাবে আমার অপারেশন লেভেলে বা রেভিনিউ নেচারে যে সমস্ত রিলেটেড যে আইটেমগুলো সেগুলো এরকমভাবে আসে, একটা বিজনেসের অপারেশন লেভেলে যে সমস্ত কাজগুলো করা হয়। আর ক্যাপিটাল নেচারের যে আইটেমগুলো সেগুলো এরকম ব্যালেন্স শিটে নেওয়া হয়। তো এখানে স্টেশনারি 500 টাকা, স্যালারি পারপাসে 25,000 টাকা, এই হলো আমার ক্যাপিটাল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে এই পাশে ডেবিট সাইডে এখানে আমরা যেভাবে ফরম্যাট করেছি এখানে এই পাশে বসানো হয়েছে। আর ক্রেডিট পাশে রেভিনিউ ডিউরিং দ্য পিরিয়ডে আমার যেটা রেভিনিউ ইনকাম হয়েছে সেটা আমরা বসিয়েছি। এখানে আমার রেভিনিউ স্যালারি এখানে আমার সেলস অ্যাকাউন্টে 50,000 টাকা একটা ব্যালেন্স ছিল, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এইভাবে এখানে ক্রেডিট পাশে বসানো হয়েছে। এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যখন যেটা যে পাশে যাওয়ার পরে নিট এরকমভাবে তখন আমরা ফার্স্ট এরকম যে পাশে আমাদের ব্যালেন্সটা হয়েছে ওইটা আমরা টোটাল করি, করার পরে তারপরে যদি ক্রেডিট পাশে ব্যালেন্স বড় হয় তাহলে স্বাভাবিকভাবে ডিফারেন্স যে ফিগারটা সেটা আমার প্রফিট, আর যদি ডেবিট প্লাসের ব্যালেন্সটা বড় হইতো তাহলে ডিফারেন্সটা আমার এই পাশে লস আমার এখানে ক্যালকুলেশনে চলে আসতো। তো আমাদের প্রফিট হয়েছে 50,000 টাকা সেল করেছি, আর এর মধ্যে এই অপারেশন লেভেলে আমার খরচগুলো বাদ দেওয়ার পরে আমার 24,500 টাকা আমার প্রফিট। তো এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করা হয়। তারপর আসেন ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ফরম্যাট আছে, তো আমরা সিম্পল একটা ম্যানুয়াল একটা ফরম্যাট এখানে দিয়েছি। তো ব্যালেন্স শিট একদম এই পাশে অ্যাসেটস থাকে আর এই পাশে ক্যাপিটাল এন্ড লায়াবিলিটি সাজানো হয়। তো অ্যাসেটগুলোকে আবার ভাগ করা হয় কারেন্ট অ্যাসেট, তারপরে ফিক্সড অ্যাসেট, আরও অন্যান্য অ্যাসেট আছে, ইন্টানজিবল অ্যাসেট বা এগুলো আমরা জাস্ট বেসিক নলেজটা ক্লিয়ার করার জন্য ছোটো আকারে আমাদের এই আজকের উপস্থাপনা, এই জন্য সংক্ষেপে এখানে জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা। তো আমাদের ক্যাশ পারপাসে এরকমভাবে আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে দেখুন এই এখানে স্টেশনারি, সেলস অ্যাকাউন্ট, তারপরে স্যালারি অ্যাকাউন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে সমস্ত আইটেমগুলো গিয়েছে এগুলো বাদে যে আইটেমগুলো সেগুলো ব্যালেন্স শিটে যাবে। তো এখানে ওইভাবে আসছে। ক্যাশ অ্যাকাউন্ট এটা আমার একটা কারেন্ট অ্যাসেট, তো এই জন্য কারেন্ট অ্যাসেটে এই পাশে আসছে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যারা একেবারে বিগিনার যে কারেন্ট অ্যাসেট কোনগুলো, অর্থাৎ কারেন্ট ইয়ারের মধ্যে যেই অ্যাসেটটা আমি ভোগ করতে পারবো কনভার্টেড ইনটু অপারেটিং সাইকেল বা কারেন্ট ইয়ার উইথিন শর্ট টাইম যেটাকে বলা হয়, যেমন ক্যাশ একটা, অ্যাকাউন্ট রিসিভেবল একটা, এরকম এগুলোকে কারেন্ট অ্যাসেট বলা হয় আর কি। আর ফিক্সড অ্যাসেট বলতে মোর দেন 1 ইয়ার যেটা বেনিফিট পাবো, যেমন ফার্নিচার 2 থেকে 3 বছর ব্যবহার করতে পারবো, ল্যাপটপ একাধিক এরকম আর কি, মেশিনারি 5 বছর 10 বছর এরকম। তো এইভাবে অ্যাসেটগুলোকে ক্লাসিফাইড করা হয় আর কি। আর এই ক্লাসিফিকেশনগুলো বুঝতে হবে সফটওয়্যার এন্ট্রি দেওয়ার ক্ষেত্রেও বা অপারেট করতে গেলেও, কারণ আমরা যখন লেজার প্রিপেয়ার করবো তখন এই জিনিসগুলো আমাদেরকে বুঝেই লেজার ক্রিয়েট করতে হবে ট্যালি সফটওয়্যারে, আর না হলে পুরো সফটওয়্যার এলোমেলো হয়ে যাবে, এটা সবাই মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা কারেন্ট অ্যাসেট, তারপর ফিক্সড অ্যাসেট এরকমভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা নিয়েছি। তো এখানে নেওয়ার পরে ক্যাশ অ্যাকাউন্টে এত টাকা ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা ছিল, আমরা ট্রায়াল ব্যালেন্সে দেখতে পাই
ক্যাশ অ্যাকাউন্টে এই ফিগার ছিল, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আপনারা দেখতে পারতেছেন, অ্যাকাউন্ট রিসিভেবল এই যে 10,000 টাকা। তো এইভাবে ব্যালেন্স শিটে আমরা সাজিয়েছি অ্যাসেটের পাশে কারেন্ট অ্যাসেটে যেটা ছিল। আর ফিক্সড অ্যাসেটও এরকমভাবে আমার ফার্নিচার ছিল 5,000 টাকা, কম্পিউটার ছিল 40,000 টাকা। আপনার ট্রায়াল ব্যালেন্সে দেখতে পান যে ফার্নিচার ছিল 5,000 টাকা আর কম্পিউটার বাবদ 40,000 টাকা। এগুলো ছিল আমার ফিক্সড অ্যাসেট। এইভাবে আমি অ্যাসেট পাশ সাজিয়েছি। এরকম লাইবিলিটির পাশে এরকমভাবে আসুন, ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটি, দুই ধরনের, ইন্টারনাল লাইবিলিটি ক্যাপিটাল বা আর এক্সটার্নাল লাইবিলিটি যেটা সেটা আউটসাইডার আর কি, অ্যাকাউন্টস পেয়েবল এরকম। তো ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট আমাদের ছিল ট্রায়াল ব্যালেন্সে, এখানে ক্যাপিটাল ছিল আমাদের 30,000 টাকা। আর ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো তো আগে আলোচনা করেছি, জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো আনা হয়েছে। আর ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের এই আইটেমগুলো হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আর না হয় ব্যালেন্স শিটে নেব। এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ফিগার, এখানে ব্যালেন্স শিট এই পাশে আসছে 30,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল ছিল 40,000 টাকা। আর প্রফিট ট্রান্সফার ফ্রম পিএল, অর্থাৎ আমরা যখন পিএল অ্যাকাউন্ট করেছি আমাদের প্রফিট হলে ব্যালেন্স শিটের এই যে লাইবিলিটি পাশে আসবে, আর লস হলে এই আমাদের এই পাশে আসবে, অথবা ক্যাপিটাল থেকে মাইনাস করে দেখাতে পারি। অর্থাৎ ব্যালেন্স শিট কীভাবে তৈরি করতে হয় এই নলেজ তো লাগবে, অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে, আমরা আশা করি এটা অনেকেই জানি। এই জন্য আর ডিটেলস না করে মানে শর্টকাট মেথডে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এভাবে তৈরি করে এখন আমাদের ফাইনালি যেটা করবো আমরা ট্যালি সফটওয়্যারে এই জিনিসটা কীভাবে উপস্থাপন করে আসল আমাদের মূল যে টার্গেট ছিল সেখানে আমরা এখন যাব। পাশাপাশি এখানে আরেকটা জিনিস, এই স্পেশাল যদি কোনো কিছু থাকে সেটা নোটস অ্যান্ড এক্সপ্লেনেশন আমরা এখানে মেনশন করতে পারি আর কি। তো আজকে এখানে আমাদের রেকর্ডিং সিস্টেম থেকে শুরু করে তারপরে রেকর্ডিংগুলো কীভাবে জার্নালে রেকর্ড করা হয়, তারপরে লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, অর্থাৎ অ্যাকাউন্টিং পুরো সাইকেলটা এখানে উপস্থাপন করা হয়েছে। তো এবার আসুন আমরা ট্যালি সফটওয়্যারে কী করবো, কীভাবে কাজটা করবো। প্লিজ আমার সাথে অনেক অলরেডি 3 জন ইঞ্জিনিয়ার আছে, আমরা নতুন একটা আসলে সফটওয়্যার তৈরি করবো। এই উদ্যোগে আসলে একটা সফটওয়্যার এরকমভাবে ধারণা দেওয়ার চেষ্টা যেন বাকি আমাদের টাইলি থেকেও আরেকটা আপডেট ভালো একটা সফটওয়্যার আমরা তৈরি করতে পারি। তো আশা করি সবাই একটু মন দিয়ে শুনবেন, এখন খুব ইম্পর্টেন্ট আলোচনা। তো টেলি সফটওয়্যার, আমরা যে কোনো একটা সফটওয়্যার আমাদের ফার্স্ট ইনস্টল করতে হবে প্রথমেই। এটা এরকম কিনতে পাওয়া যায়, বিভিন্ন মেয়াদে বা রিনিউ করা হয়। তো আমরা এখানে টেলি সফটওয়্যারটা এখানে এডুকেশনাল মোড আমরা ব্যবহার করতেছি। তো ফার্স্ট আমাকে যেটা শরীফ ইনস্টিটিউট নামে আমি অলরেডি কোম্পানিটা ক্রিয়েট করেছি। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে, আমার যে এখানে আমরা যে অ্যাকাউন্টসের যে লেজারগুলো আছে, লেজারগুলো আমার ট্যালিতে ক্রিয়েট করে নিতে হবে। আমার ট্রায়াল ব্যালেন্সে আমরা দেখতে হবে আমাদের টোটাল 9টা লেজার বুক আছে, আইটেম আছে। লেজার মানে ইন্ডিভিজুয়াল আমার কী কী নামে খরচগুলো, কী কী হেডে আমরা করেছি আর কি। কম্পিউটার একটা আমার হেড ছিল, ল্যাপটপ একটা হেড ছিল, তারপরে আরেকটা হেড ছিল ফার্নিচার নামে আমি খরচ করেছি এত টাকা, তাই না? এরকমভাবে আর কি ওই খরচের হেড অনুযায়ী এরকমভাবে লেজারগুলো ইন্ডিভিজুয়াল এরকমভাবে করা হয়। তো এখন এই লেজারগুলো আমরা টালিতে এখন ক্রিয়েট করবো। তো ক্রিয়েট করতে হলে কীভাবে করে সেই জিনিসটা এখন আশা করি সবাই মন দিয়ে শুনবেন। তো ফার্স্ট যেটা করতে হবে, অ্যাকাউন্টস ইনফো আমরা ক্লিক করবো। করার পর এই যে দেখুন লেজার আসছে, এখানে লেজার কি, তারপরে এখানে লেজার আসার পরে এখানে ক্রিয়েট ডিসপ্লে অ্যাল্টার। তো আমরা ফার্স্ট লেজারগুলো ক্রিয়েট করবো, প্রত্যেকটা ফাংশন আমরা ডিটেলস আলোচনা করবো। তো আমরা কোন লেজারটা ক্রিয়েট করবো, আমি আবার এক্সেল শিটে যাই। ফার্স্ট যেটা আমার ক্যাশ অ্যাকাউন্ট নামে একটা লেজার ক্রিয়েট করবো। তো লিখবো আমরা ফার্স্ট ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে এখানে দেখেন লেজার ক্রিয়েশনে এখানে নাম দিলাম লেজার নেম, তারপরে আন্ডার। তো ক্যাশ অ্যাকাউন্ট এটা কি আমার আন্ডার কি অ্যাসেট না লাইবিলিটি না কি? রাইট, জেনারেল লেজার হেড, রাইট। আচ্ছা, তারপরে এই আন্ডারটা আমাকে বোঝার জন্য, আর আমি একটা কোয়েশ্চেন পার্ট তো অবশ্যই রাখবো আমার ভিডিও টিউটোরিয়ালের উপরে, আপনারা আশা করি তখন কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে রাখলে ভালো হয়। তো আন্ডারগুলো, লেজারগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আন্ডার, অর্থাৎ এই লেজারটা কিসের আন্ডারে হবে এটা খুব খেয়াল রাখতে হবে সিরিয়াসলি। তো আমরা দেখেন ব্যালেন্স শিটে যখন আমরা এরকমভাবে এখানে সাজিয়েছি, তো ক্যাশ অ্যাসেট এটা একটা কারেন্ট অ্যাসেট, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্টটা আমার অ্যাসেটের আন্ডারে হবে। এই যে দেখেন এখানে এই পাশে আপনি দেখেন আন্ডার, এখানে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কোন দেখেন ক্যাশ এটা কারেন্ট অ্যাসেট, তাই না? আমরা যখন ব্যালেন্স শিট করি তখন আলোচনা করেছি। তো আন্ডারটা কারেন্ট অ্যাসেট হবে এখানে, কারেন্ট অ্যাসেট দিয়ে। আর ইনভেন্টরি ভ্যালু আর ইফেক্টেড, তো এটা এখানে ইফেক্টেড ক্যাশ অ্যাকাউন্ট আমরা দিলাম না। আর ইনভেন্টরি নিয়ে আমরা ডিটেলস আরও আলোচনা করবো। হ্যাঁ, আজকে বেসিক নলেজটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি। তো এইভাবে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্যাশ অ্যাকাউন্ট নামে একটি লেজার টালিতে ক্রিয়েট করলাম, একটা লেজার ক্রিয়েট করেছি। তো এরকমভাবে আমরা সবগুলো লেজার আগে ক্রিয়েট করে নিব। তারপরে আসুন এরকমভাবে আমরা আরও যে আমাদের লেজার আছে ট্রায়াল ব্যালেন্সে দেখুন 2 নম্বর আছেন ক্যাপিটাল অ্যাকাউন্ট।
আমরা আবার টালিতে আসি, আবার আরেকবার শুরু থেকে